ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। 6 মাস তো পার হয়ে গেল, বাংলাদেশ জুড়ে নাকি সংস্কার চলছে। তা সেই সংস্কার বাংলাদেশের ইউনূস সরকার সেই সংস্কারকে যে চোখেই দেখুক না কেন গোটা বিশ্ব এক চোখেই দেখছে, আর তা হলো হিংসার চোখ। যেভাবে হিংসায় দেখা যাচ্ছে জ্বলছে গোটা দেশটা এবং সেখানে জঙ্গি রাজ চলছে, সেখানে এক চোখে দেখছেন ইউনূস, মোহাম্মদ ইউনূস, যিনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু অশান্তি বাংলাদেশ জুড়ে। তাই এই সংস্কারের নমুনাগুলো কি কি সেগুলো গোটা পৃথিবী দেখছে, যেটা বলছিলাম। আর তার সঙ্গে দেখেছে ইউনূসের একটার পর একটা ষড়যন্ত্রের পর্দা কিভাবে ফাঁস হয়ে গিয়েছে। আয়নাঘর, যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম, সাজানো গোছানো একটা সুন্দরভাবে স্ক্রিপ্ট তৈরি করে চেষ্টা করা হয়েছিল যাতে মানুষ অন্তত না হেসে অন্তত কান্নায় ভেঙে পড়েন তাদের সেই দুঃখের কথাগুলো শুনে। কিন্তু আয়নাঘরে যে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছিল, কার্যত ডিপ স্টেট যে স্ক্রিপ্টটা তৈরি করে মোহাম্মদ ইউনূস ও তার জামাতি বন্ধুদের পাঠিয়েছিলেন, তাতে আমরা কেন গোটা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তারা নানা রকম প্রশ্ন তো করেইছেন এবং সেই সঙ্গে হেসেছেন, আর হাস্যাস্পদ হয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। আয়নাঘর দেখানোর নামে সাজানো ফটো সেশন আমরা দেখেছি, কিভাবে বিদেশি সাংবাদিকদের ডিপ স্টেটের তাকায় বাংলাদেশের অশান্তি বজায় রাখতে সাহায্য, সেই সব কটা চক্রান্তের পর্দা ফাঁস ইতিমধ্যেই হয়ে গেছে। আর সেই পর্দা ফাঁস হতেই প্রবল চাপে মোহাম্মদ ইউনূস এবং তার জামাতি বন্ধুরা। চলতি বছরের ডিসেম্বরের শেষে ভোট করানোর একটা সম্ভাবনা জানিয়েছিলেন ইউনূস, কিন্তু সেটা দূর 20 মাইল জলে। এখনো পর্যন্ত সেটা কবে হবে, ওই যে ডিসেম্বর বলে দেওয়া হলো, ডিসেম্বরটা কবে? 2025-এ, 2026-এ, 2027-এ? আদতে এই ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর পর্যন্ত নিজে মোহাম্মদ ইউনূস টিকতে পারবেন তো বাংলাদেশে? যে অবস্থা তিনি করেছেন এই মুহূর্তে সেখানকার সাধারণ মানুষের এবং নিজের জন্য, নিজে যে চক্রব্যূহে এই মুহূর্তে প্রবেশ করেছেন সেখান থেকে বেরোবার পথ তো তিনি নিজেও জানেন না। আদতে তিনি যাদের পরামর্শে, যাদের সাহায্যে ফ্রান্স থেকে উড়ে এসে জুড়ে বসেছিলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হিসেবে, এখন তো নিজের সেই জায়গাটাই এখন কিভাবে বাঁচাবেন সেটা ভাবছেন তিনি। ভোট করতে চেয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। ভোট করাতে চেয়ে খালেদা জিয়ার দল বিএনপি ঠিক কি বলছেন বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শোনাই একবার, শুনুন। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। মির্জা ফখরুলের বক্তব্য শোনালাম। অর্থাৎ বিএনপির অভিযোগে একটা বিষয় একদম পরিষ্কার, সেই দেশটাতে অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই সেটা স্বীকার করে নিচ্ছে খালেদা জিয়ার দল বিএনপিও। ডিসেম্বরে ভোটের সম্ভাবনা যিনি দেখিয়েছিলেন সেই ইউনূস এখন দ্বিতীয় ইনিংসের কথা বলছেন। কি বলছেন শুনুন। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পারে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান। ইউনূসের সঙ্গে ফাটলটা চওড়া থেকে আরো চওড়া হচ্ছে বিএনপির। আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর এক ঘরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
এই পরিস্থিতিতে তাঁর দোসরকে একমাত্র জামাত, যে জামাতের জন্য ইতিমধ্যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার দেশে এখনো পর্যন্ত টিকে রয়েছেন এবং দ্বিতীয় ইনিংস খেলবেন এমন অন্তত স্বপ্ন দেখছেন, যদিও দুঃস্বপ্ন বা এই স্বপ্ন কখনোই কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়, কিন্তু তাও একমাত্র এই পরিস্থিতিতে একমাত্র বন্ধু তার কে? জামাত। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। একমাত্র জামাত যে কিনা এই যে মোহাম্মদ ইউনূস বলছেন তিনি দ্বিতীয় ইনিংস খেলবেন, সেই কথাটায় অন্তত কিছুটা হলেও অক্সিজেন যোগাচ্ছে কারা? না জামাত। কথায় কথায় ইউনূস আর শরিক জামাত যে সংস্কারের কথা বলছেন, গত 6 মাসে আমরা ঠিক কী সংস্কার দেখলাম তাহলে? নিশ্চয়ই মনে আছে, আমরা এই 6ই অগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ ছেড়ে ইস্তফা দিয়ে, ঠিক তারপর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা দিনের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আমরা বাংলাদেশকে কিভাবে জ্বলতে দেখেছি, সেখানে কিভাবে আমরা দেখেছি যে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, কাঁটাতার পেরিয়ে একেবারে নিজের স্বজনদের ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে শুধু প্রাণ ভয়। কেউ কেউ বলছেন যে আমরা ইসকনের সদস্য, ইসকনের ভক্ত, সেখানে আমরা কণ্ঠিত দূর একটা তিলক পর্যন্ত ব্যবহার করতে পারছি না, আমাদের কপালে একটা তিলক লাগানোর ক্ষমতাও আমাদের নেই, কারণ আমাদের তো প্রাণে মেরে দেবে। তো বাংলাদেশে এই অবস্থা। সেখানে দেখেছি আমরা লাগাম ছাড়া হিন্দু নির্যাতন, সেখানে দেখেছি যে বন্দি করা হয় কাকে? না সন্ন্যাসীকে জেলবন্দি করা হয়, মহিলাদের ওপর একের পর এক ফতোয়া জারি করা হয়, আর কাদের ছেড়ে দেওয়া হয়? খোলা ছুট কাদের দেওয়া হয়? একের পর এক জঙ্গিদের। জঙ্গিরা সেখানে একেবারে খুলে ঘুরে বেড়ায়, তাদেরকে খোলা ছুট দিয়ে দেওয়া হয়। এবং সবথেকে আরেকটা বড় বিষয় আপনাদের বলে রাখি, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, আমরা জানি যে পাসপোর্ট ভেরিফিকেশনে যদি পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট পাওয়া যায় না, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি আরও সহজ করে দিয়েছেন, সরলীকরণ করছেন পাসপোর্টের। তিনি বলছেন একদম দরকার নেই এসব পুলিশ ভেরিফিকেশনের, কি প্রয়োজন? কোনো দরকার নেই, অন্য সমস্ত পদক্ষেপ হবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন নইব চ। সুতরাং আরও সরল হয়ে গেল। এবং যারা জঙ্গিরা, যারা নিজেদের একটা মুক্তাঞ্চল হিসেবে বাংলাদেশকে দেখেন, তারা তো অবশ্যই বাংলাদেশে আরও সহজে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তো এহেন মহিলাদের ওপর অত্যাচার করা, হিন্দুদের ওপর অত্যাচার করা, সাধুদের জেলে পোড়া, বিনা বিচারে রেখে দেওয়া, এহেন আমরা সংস্কার দেখে আসছি। এবং মহিলাদেরকে বোরখার আড়ালে রাখার ফরমান জারি করাও হয়েছে। ইউনূস ক্ষমতায় আসার পর মুক্ত হয়েছে একের পর এক জঙ্গি, দেওয়া হয়েছে সন্ত্রাসবাদে মদত, বদলে ফেলার চেষ্টা হয়েছে বাংলাদেশের ইতিহাসকে, এমনকি তাদের সংবিধানটাকেও যে কোনো দিন বদলে ফেলতে পারেন তারা। আক্রান্ত হয়েছেন মহিলারা, আক্রান্ত হয়েছেন শিল্পীরা। সংস্কারের বাংলাদেশ দেখেছে আয়না ঘরের নামে সাজানো নাটক, বিদেশি ফান্ডের টাকায় দুর্বল একটা চিত্রনাট্য। আর সেই সঙ্গে আমরা দেখছি অপারেশন ডেভিল হান্ট। যারা যারা তাদের এই জামাতি সরকারকে মেনে নিচ্ছে না, যারা যারা প্রশ্ন করছে, সেই সমস্ত প্রশ্ন করা লোকগুলোকে প্রতিরোধী বা প্রতিরোধকারী, প্রতিবাদী, তাদেরকে ধরে ধরে জেলে পোড়ো, তাদেরকে কথা বলতে দিও না। আমরা এই ধরনের বিভিন্ন ছবি দেখেছি না সত্যজিৎ রায়ের, সেইগুলোই আজকে বাস্তবের মাটিতে দেখতে পাচ্ছি বাংলাদেশে ইউনূসের প্রশাসনে, ইউনূসের নেতৃত্বে। আবার বলছি, এই লোকটাই নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? আর এখনো পর্যন্ত নিজের ওই গুলশানের ওই প্রাসাদোপম বাড়িতে বা ফ্রান্সে নিজের প্রাসাদোপম বাড়িতে ওই নোবেল প্রাইজটার দিকে তাকিয়ে কখনো কি লজ্জা করে না ইউনূসের? তিনি যা করছেন, যেভাবে এসেছিলেন, যা এখন চলছে, এই লজ্জাটা কি তার কোনোদিনও হবে না? ঘরে বাইরে আসলে বিরাট বিপদের মুখে রয়েছেন ইউনূস। ভোট হলে তাঁর খেলা শেষ, এটা স্পষ্ট। সেই কারণেই ভয়টা তাঁর বাড়ছে।
নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ছমাস ধরে সংস্কারের নামে লাগাম ছাড়া হিংসা দেখছে বাংলাদেশ। জ্বলছে বই, পুড়ছে ঘর, আক্রান্ত হয়েছেন মহিলারা। অগণতান্ত্রিকভাবে নির্বাচিত ইউনূসের ক্ষমতা চলে যাওয়ার ভয় ক্রমেই বাড়ছে। সঙ্গী বলতে কেবল জামাত। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই সংস্কার করতে আপনার কতদিন লাগবে? সংস্কারের কোনো লাইন তো দেখতেছেন যে আপনি এখানে গেছেন এবং এই সংস্কারের দিকে যাচ্ছি আমরা, দেখতেছিলাম। মার্কিন ডিপ স্টেটের চক্রান্তে ক্ষমতায় থাকা ইউনূসের একের পর এক ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। মার্কিন পালাবদলের পর ডিপ স্টেটের সাহায্যও বন্ধ। আন্তর্জাতিক ক্ষেত্রে চাপে থাকা ইউনূসের দিন কি এবার ঘনিয়ে এলো? But I will leave Bangladesh to the Prime Minister. রিপাবলিক বাংলা। তাহলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের কি অবস্থায় মধ্যে তারা যাচ্ছে, দিন যাপন করছে, এবং প্রত্যেকটা দিন কিন্তু অত্যন্ত মূল্যবান, যত না বাংলাদেশের মানুষের কাছে তার থেকে বেশি মোহাম্মদ ইউনূস আর তার জামাতি বন্ধুদের জন্য। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার জন্য যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অতিথিদের সঙ্গে আগে পরিচয়টা সেরে ফেলি। দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন আমাদের সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমা কাউসার, এবং রয়েছেন আমজনতার দল তার নেতা আরিফ বিল্লাহ। আমাদের আমজনতার দল, এই দলটা অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন যে নতুন যে দল, যারা বলছেন যে আমরা একটা মধ্যস্থতাকারী হিসেবে দেখব, কোনো বিএনপি বা কোনো আওয়ামী লীগ এদের মধ্যে না থেকে আমরা সাধারণ মানুষের কথা বলবো, এরকমটাই অন্তত তাদের বক্তব্য। তারা বলছেন আমরা আসবো প্রত্যেকের কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে খুব কঠিন সময়ের কথা বলছিলাম, তার মধ্যে আরও একটা কঠিন আঘাত। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। এই মুহূর্তে বাংলাদেশের থেকে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আরো বড় একটা কঠিন সময়, বিপদ বাড়ছে মোহাম্মদ ইউনূসের। এবার আর্থিক সহায়তা বন্ধ করলো আমেরিকা, বাংলাদেশকে $2.9 কোটি সহায়তা বাতিল করলো আমেরিকা। ঘোষণা ইলন মাস্কের নেতৃত্বাধীন দফতর, যারা ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নানা রকমের পরামর্শ দিচ্ছে এবং যাতে কোনো বড় খাতে কোনো টাকা ঘোষণার আগে যাতে ভাবনা চিন্তা করা হয়, সে কথা ইলন মাস্ক বারবার ট্রাম্পকে বলেছেন, এবং ট্রাম্প সেই বিষয়টি খতিয়ে দেখে তারপরে বাংলাদেশের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পের জন্য যে $2.9 কোটি যা ঘোষণা করা হয়েছিল, সেই সহায়তা বাতিল করলো আমেরিকা। ইলন মাস্কের নেতৃত্বাধীন দফতরের তরফ থেকে ঘোষণা করা হলো যে বাংলাদেশ আর এই $2.9 কোটি সহায়তা, মার্কিন সহায়তা পাবে না। আমরা এই বিষয়টা নিয়ে একবার আরিফের কাছে যাব। আরিফ, নতুন স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, আর সেই নতুন স্বপ্নটা তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, বাস্তবের মাটি তো আরো, সেই মাটিতে আপনাদের জন্য চির ধরছে, কি অবস্থা? দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইমাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। আচ্ছা, আপনি জানলে অবাক হবেন যে আপনার মোদিজি গত দুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন, সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্পকে উনি বলেছেন যে উনার দেশকে যে 21 বিলিয়ন মার্কিন ডলার যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা বাতিল করেছে, সেটা যেন ফেরত দেয়। সেই জন্য খুব গায়ে লাগছে না? তো আপনি খুব গায়ে লাগছে। আচ্ছা, বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষ খেতে পাবে কি আগে সেটা ভাবুন। ভোটটা যে করতে যাবেন, ভোটের ময়দানে যে নামবেন, ভোটের ময়দানে নেমে মানুষকে কি বলবেন, যে কি দেবেন? আদতে ভোটটা চাইছেন না চাইছেন না? আমরা তো অবশ্যই ভোটটা চাইছি। কিসের গ্রাউন্ডে ভোট চাইছেন? কোন গ্রাউন্ডে ভোট
ভোট চাইছেন? কবে ভোট হবে? কোন ডিসেম্বরে? 25-এ, 26-এ, 27-এ, 28-এ, 29-এ? কবে? কোন ডিসেম্বরে? সেই ডিসেম্বর কি দূরবীন দিয়ে দেখতে হবে? করতে হবে। আপনারা তো হতাশ হয়ে গেছেন। আপনি তো মশাই গোমাংস খাওয়ার মতো টাকা পাচ্ছেন, আমরা জানি না কার থেকে পাচ্ছেন। আপনার দেশের মানুষ তো আলু কিনতে পারছে না, 400 টাকা কেজি আলু। হ্যাঁ, আপনি আবার বলছেন গরুর মাংস খেয়ে এসছি। আপনি বলছেন যখন একবার ভেবে দেখুন যাদের কাছে ভোট চাইতে যাবেন আজকে তারা নুন ভাত খেতে পেরেছে কিনা। হ্যাঁ, লজ্জা করে না? আবার নতুন করে আপনারা প্রতিনিধি সাজিয়ে নিয়ে যাবেন মানুষের কাছে ভোট চাইতে। আমরা আপনাদের থেকে কিনছি না, সেই জন্য আপনারা যতই ক্ষমা চান আমরা ক্ষমা করব না, আপনাদের দেশ থেকে আমরা ক্রয় করব না। ক্ষমা চাইতে পারেন, সমস্যা নাই। আরে আপনারা নিজের দেশের মানুষকে মুখ দেখাতে পারবেন কিনা ভাবুন। আমরা বুঝতেই পারছি আপনাদের কতটা কি বলতে পারবেন কিনা, আদতে চোখে চোখটা রাখতে পারবেন, নিজের দেশের মানুষের চোখে চোখ রাখতে পারবেন। ভোটের জন্য বলছেন। আমার হাতে মাত্র গরুর মাংস দিয়ে খাবার খেয়ে এসেছি। আমার দেশের মানুষ গরুর মাংস খায় এখন প্রত্যেক সপ্তাহে অন্তত 3 বেলা। আমরা রক্তিম বাবুর কাছে আসবো। রক্তিম বাবু, আমরা শুনছিলাম নতুন যারা হঠাৎ করে ভূঁইফোড় দল হিসেবে সামনে এসেছে তারা ভোট চাইছে কিনা সেটার আগে তারা বলছে তারা কি খেয়ে এসেছে, এটার খবর রাখে না তাদের দেশের মানুষ আদৌ খেতে পাচ্ছে কিনা। আমার বলতে খুব লজ্জা হচ্ছে যে আমি একটা আলোচনায় বসেছি, যে আলোচনা একজন মানুষ যিনি অন্য একটি ধর্মাবলম্বী, তিনি ইচ্ছাকৃতভাবে আরও ধর্মাবলম্বী যারা এখানে আলোচনা দেখছে তাদেরকে আক্রমণ করছেন যে তিনি গরুর মাংস খেয়ে এসছেন। তার রুচি সম্পর্কে আমার যথেষ্ট সংশয় এবং সন্দেহ দেখা দিচ্ছে যিনি পাগল না উন্মাদ না ইচ্ছাকৃতভাবেই করছেন। কারণ আমি কিন্তু একবারও বলিনি, আমরা কখনোই আমাদের মুখ দিয়ে বেরোবে না। এক মিনিট আপনার দাড়ি টেনে ছিঁড়ে নেবো। এক মিনিট আমরা বলিনি যে এখানে যে আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি, আমরা শুয়োরের মাংস খেয়ে বসেছি এটা বলিনি। আপনারা ধর্মে বিবাদ লাগাতে চান। আমি চাই না আমার দেশের মুসলিম ভাইদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করতে। আমরা ধর্ম রক্তিম বাবু একটা বিষয় আমি বলবো আরিফ বিল্লাহ আপনার উদ্দেশ্যে বলছি। এক সেকেন্ড রক্তিম বাবু, আমাদের একটা বিষয় বলার যে ভোট হবে কি হবে না, সেই ভোটের ময়দানে আপনারা আসছেন আমজনতার দল হিসেবে। আপনারা বলছেন ভোট হবে এবং সেখানে আপনারা ব্যালেন্সের কথা বলছেন না, ব্যালেন্সের কথা বলছেন তো আরিফ বাবু। সেখানে ব্যালেন্সের মধ্যে এটাও একটা ব্যালেন্স আপনাদের ঘোষিত, যেটা অন্তত বলা হয়েছে যে যারা হিন্দু যেভাবে নির্যাতন হচ্ছে সেটা নাকি বন্ধ করবেন। আপনার এই অ্যাটিটিউডের মধ্যে দিয়ে আপনি হিন্দু নৈরাজ্য বা হিন্দু নির্যাতন বন্ধ করবেন? আপনার মনে হয় আপনি যে কথা বলছেন তাতে আপনার লজ্জা হওয়া উচিত। আমি একবার আসবো। গত 48 ঘন্টায় বসন্ত উৎসব বন্ধ করা হয়েছে, টাঙ্গাইলের মধুপুরে লালন মেলা বন্ধ করা হয়েছে, ভ্যালেন্টাইন ডে মিছিলের ওপরে এরা আক্রমণ করেছেন এবং আজকে যার পেছনে এরা দৌড়াচ্ছেন ইউনুস, সেই ইউনুস গ্রামীণ ব্যাংক, যে গ্রামীণ ব্যাংক হচ্ছে সুদের ব্যাংক, সুদ নেওয়া হতো মানুষের, সুদখোর। ওরা ইসলামের কথা বলেন, ইসলামে তো সুদ নিষিদ্ধ, তাহলে ইউনুসের মতো একটা সুদখোরের পক্ষে আপনারা কি করে দাঁড়িয়েছেন? এইভাবে কথা বলতে পারেন কি করে দাঁড়িয়েছেন আপনারা? ইসকনের মতো একটা ইউনুসের মতো একজন সুদখোর মানুষ যারা যে হালের গরু নিয়ে চলে যায় মানুষের, আপনারা তার পক্ষে দাঁড়িয়েছেন। গোটা দেশটাকে রসাতলে দিতেই তো চাইছেন, গোটা দেশটাকে শেষ করছেন। এই দেশ কি সব এক সেকেন্ড ট্রাম্প তো সমস্ত যে যা প্রকল্প ছিল সেগুলো বন্ধ করছে। একবার ভাবুন আপনারা কি করছেন দেশের মানুষগুলোর সঙ্গে। আপনারা তো দেশদ্রোহী মশাই, আপনারা তো দেশদ্রোহী। আমি একবার আসবো, নাজমা কওসার আমাদের সঙ্গে রয়েছেন। আপনি মুখ বললে হবে না তো, দেশের জনগণ যা চায় দেশের তাই হবে। জনগণ যা চায় যদি তাই হতো তাহলে জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে 6 মাস ধরে এইরকম নৈরাজ্য তৈরি হতো না। নৈরাজ্যের পেছনে আপনাদের মদত রয়েছে, ছাত্রদের সামনে রেখে তাদের গুলির সামনে রেখে আপনারা মদত দিয়েছেন। আপনারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোতা, আপনারা দেশটাকে নৈরাজ্যে পরিণত করেছেন। আমি একবার আসবো নাজমা কওসারের কাছে। আমরা দেখতে পাচ্ছি যারা এক সেকেন্ড আপনার কাছে আসবো আরিফ দাঁড়ান, আরো একজন আছেন, ভদ্রতা শিখুন। আমি নাজমা কওসারের কাছে আসবো। আপনার কাছে জানতে চাইবো, আমরা যখন দেখেছি আওয়ামী লীগ যারা আমরা দেখলাম
একদম ভার্চুয়ালি শেখ হাসিনা তিনি মানুষের সঙ্গে কথা বললেন, দলের কর্মীদের সঙ্গে কথা বললেন, আর সেই সময় কি হলো, তখন শেখ মুজিবের তার বাড়ি ধ্বংস করে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। যারা যারা আওয়ামী লীগের হয়ে ইস্তেহার দিচ্ছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা এই পরিস্থিতিতে ভোট হতে পারে? ধন্যবাদ আর বাংলাকে। আসলে এই ধরনের অসভ্য রুচিহীন মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে, আমার শিক্ষায় বাধে, আমার পারিবারিক শিক্ষায় বাধে। যারা একটা টকশোতে এসে প্রথমেই বলে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি, কত বড় নির্লজ্জ এবং অশোভন এবং কত বড় সাম্প্রদায়িক লোক হলে এ ধরনের নোংরা কথা বলতে পারে। যারা আজকে বাংলাদেশে রাজনীতির নামে একটা নৈরাজ্য তৈরি করেছে, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শান্তির বাংলাদেশকে, আমাদের সুখের সোনার বাংলাকে আজকে যারা রণক্ষেত্রে পরিণত করেছে, সেই মানুষগুলো এরা আজকে এদের চেহারা দেখুন, এদের দিকে তাকিয়ে দেখুন, এরা জঙ্গল থেকে উঠে এসেছে। এরা দেখুন, এরা কোনো সভ্যতা জানে না, এরা কোনো সমাজ বোঝে না, এরা কোনো দেশ বোঝে না, এরা কোনো মানুষের ন্যায় অন্যায় বোঝে না, এরা কোনো সাংবিধানিক অধিকার বোঝে না। এরা আজকে দেশকে নৈরাজ্যে পরিণত করেছে, রক্তাক্ত করছে বাংলাদেশকে। পথে ঘাটে প্রান্তরে নদীতে খালে বিলে শুধু লাশ আর লাশ। আজকে সর্বত্র যে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, এদের মদদে এরা আবার এখন একটা নাটক করছে, বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করে, রাজনৈতিক ব্যানারে। এরা নিজেরা সবাই কিন্তু আসলে এরা সবাই আইসিস এর এজেন্ট, এরা সবাই আইএসআই এর এজেন্ট, এরা সবাই জামাতের এজেন্ট, এরা সবাই হিজবুত তাহরিরের, এবং এরা সবাই আসলেই একটা জোট যারা স্বাধীনতা বিরোধী শক্তি। বাংলাদেশের ৭১-এর প্রতিশোধ নিতে গিয়ে আজকে তারা একত্রিত হয়ে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে, প্রতি মুহূর্তে টেনে হিস্ট্রি বের করছে মা বোনদেরকে পর্যন্ত বাড়ি থেকে, যারা মানুষের বাড়িতে লুটতরাজ করছে প্রকাশ্য দিনে দুপুরে রাতে, বিভিন্ন বাড়িতে আক্রমণ করে বাংলাদেশকে। আপনারা দেখেছেন বাংলাদেশের স্থপতি সারা বিশ্ব যেখানে জানে, বারবার বিবিসিতে এবং আপনাদের অনেক জরিপেই বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এই ইউনুসের, এই অবৈধ ইউনুস, যিনি নাকি শান্তি পুরস্কার পেয়েছেন। shame on her, shame on him, shame। তার এই শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। যে শান্তি পুরস্কারটা দেখতে পাচ্ছেন কি, দেখে লজ্জা পাচ্ছেন কি আমরা জানি না। আমরা আসবো নাজমা আপনার কাছে, কিন্তু তার আগে একবার শোনাবো অন্তর্বর্তী সরকারের এই মুখ্য উপদেষ্টা, যার নাম মোহাম্মদ ইউনুস, যিনি জামাতিদের পরম বন্ধু, তিনি বলছেন সংস্কারগুলো হোক, তারপর ভোট হবে। যেন তেন প্রকারেণ ভোটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, দ্বিতীয় ইনিংস নিজের তৈরি করার চেষ্টা। কি বলছেন ইউনুস, শুনুন আরেকবার। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ইউনুস বলছেন হয়তো, কোট আনকোট, হয়তো ডিসেম্বরের শেষে আমরা যদি সবকিছু ঠিকঠাক করে সংস্কার পরিপূর্ণ করে যদি আমরা এগোতে পারি, তাহলে হয়তো ডিসেম্বরের শেষে 2025-এ আমরা একটা নির্বাচনের পথে যেতে পারি। আরিফ বিল্লার কাছে আসব। আরিফ, এই যে সংস্কারগুলোর একটা লম্বা তালিকা আমি বললাম, নিশ্চয়ই আপনি সেই সংস্কারের সঙ্গে সহমত হবেন না। আপনার চোখ থেকে দেখে, আপনার মুখ থেকে শোনার চেষ্টা করব যে ঠিক কি কি সংস্কার বাংলাদেশে হলো। বাংলাদেশে বর্তমান সবথেকে বড় সংস্কার হয়েছে ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিদায় হয়েছে। ভারতের 6 মাস ধরে কি করলেন? এবং মোদিকে ডোনাল্ড ট্রাম্প পাছায় লাথি দিয়ে ভারতে ফেরত দিয়েছে। ভারতের 21 বিলিয়ন মার্কিন ডলার। সংস্কার কি করলেন মশাই 6 মাস ধরে? মোদির সঙ্গে তুলনা করছেন।
অসভ্য কথাকার। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তুলনা করছেন, যার পেছনে বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতা পেছন যায়, আপনি তার সঙ্গে তুলনা করছেন। অসভ্য বর্বর কথাকার, তালিবানি একটা বর্বর জঙ্গি এখানে বসে কথা বলছে। আপনার ভাগ্য ভালো যে আপনি টিভিতে বলার সুযোগ পেয়েছেন। অসভ্য বর্বর কথাকার। উনি যে দেশে বসে আছেন সেগুলো বলার জন্য প্রমোট করা হয়। কি ভাষায় কথা বলতে জানেন না। একবার দীপঙ্কর বাবুর কাছে আসবো। বিজেপির মুখপাত্র দীপঙ্কর বাবু, আমরা যে ছবিটা এদেশ থেকে দেখতে পাচ্ছি, আমরা সংস্কারের কথা জিজ্ঞাসা করেছিলাম যে সে দেশে 6 মাসে কি সংস্কার হলো, উনি বলছেন মোদীকে কিভাবে কি করা হলো। ওনার তো নিজের দেশ সম্পর্কে বলার কোনো বিষয় নেই। দেখুন, ফার্স্ট কথা হচ্ছে কি, প্রথম কথা, এই আরিফ বিল্লার কি আম জনতার দল? আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের 18 কোটির মানুষ এই দলের নাম আর এই দলের জন্ম কোথা থেকে হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ জানে না। ঘুরে এসে জুড়ে বসে কোথার থেকে এই ইউনুসের চামচাগিরি করার জন্য এসেছে, যার জন্য এত বড় অসভ্য। বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে এতটা অসভ্যকে পছন্দ করে না। এরা নয়, এরা বাংলাদেশের মানুষের মুখ নয়। দ্বিতীয় একটা কথা, বাংলাদেশের নির্বাচন নিয়ে মধুচন্দ্রিমা শেষ হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হয়েছে বিএনপি জামাতের। আমরা দেখেছিলাম 2001 থেকে শুরু করে 2006 পর্যন্ত এই বিএনপি এবং জামাত একসাথে সরকার চালিয়েছে, জামাতে 2জন মন্ত্রী ছিল। তাহলে আজকে কি করে এই মধুচন্দ্রিমা শেষ হলো? একটু শুনুন। আরে আপনি আপনার দেশের ইতিহাস জানেন না? শুনুন না, একটু শুনুন। আপনার দেশের লোক, আপনি বাইরে বেরোলে আপনাকে পেটাবে। যে কথা আপনি দেশের হয়ে বলছেন, বাংলাদেশের লোক এগুলো পছন্দ করে না। দ্বিতীয় কথা, বাংলাদেশের বিভাগ দেখা যাচ্ছে কেন? জাতীয় সংসদের নির্বাচন, বিএনপি বলছে আগে জাতীয় সংসদের নির্বাচন হবে, আর একবারে জামাত বলছে আগে জাতীয় সংসদের নির্বাচন হবে না, আগে স্থানীয় প্রশাসনের নির্বাচন হবে। অর্থাৎ ওই দেশের যেগুলো চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, জেলা, ওদের যেগুলো উপজেলা নির্বাচন, সেগুলো আগে হবে। এই উপজেলা নির্বাচন আগে হবে না, জামাতে ইসলামের বলছে যে উপজেলা নির্বাচন আগে হবে, বিএনপি বলছে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। এবার তৃতীয় একটা প্রশ্ন, এবারে একটা কথাই, বিএনপি এদিকে চালাকি করে জামাত ইসলাম বিএনপির সাথে সমঝোতা না গিয়ে বিরোধিতা করে জামাত ইসলাম আবার অনেক আসনে তাদেরকে প্রার্থী হয়ে লড়বে, তাদের পার্লামেন্ট নির্বাচনে, তাদের জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। এটা বাংলাদেশে হচ্ছে। আরে বাংলাদেশে একদিকে বিএনপি প্রার্থী ঘোষণা করছে, অন্যদিকে বলছে নির্বাচন পিছিয়ে দাও। আরে শুনুন না, আর অন্যদিকে আওয়ামী লীগ যদি ইস্তেহার দিতে চায় তাহলে ইস্তেহার যারা দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে। আপনি যে পড়াশোনা করেননি, আপনি যে কথা বলতে পারেন না, আমরা দীপঙ্কর বাবু এই আরিফ বাবুকে একটু পড়াশোনা করার সুযোগ নিয়ে একটু পড়াশোনা করার সুযোগ দিন। আপনি যে কথা বলেছেন, আপনি পড়াশোনা করেন না, বাংলাদেশের লোক এত অশিক্ষিত আপনার মতো নয়। বাবুকে একটু পড়াশোনা করার সুযোগ দিচ্ছি, একটু শুনুন। যে সাধারণ মানুষকে প্রভাবিত করার, মহৎজলাই করার চেষ্টা করছেন আপনারা, আদতে তারা আপনাদের পাশে নেই। তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে কথাই বলছেন সাধারণ বাংলাদেশি মানুষ। শুনুন আরিফ, শুনে একটুখানি নিজেদের সংশোধন করুন। শুনুন, পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে, এরমের কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন আকপাত। আমি আরিফের কাছে আসবো। আরিফ, আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম না একটু লজ্জা করুন, একটু লজ্জা আসুক আপনাদের। আপনি কি খেয়েছেন সেটা বলার আগে একবার ভাবুন আপনার মানুষগুলো, দেশের মানুষগুলো, স্বজন যারা, তারা না খেয়ে আছেন, অনাহারে আছেন, আর আপনি বলছেন যে তারা নাকি আপনাদেরকে পাশে চায়। লজ্জা করে না? জামাতরা ছাড়া আপনাদের কে পাশে চায়? আপনি তো জাতীয় প্রেসক্লাবের পাশে ফল বিক্রি করেন, আমরা তো খবর পেয়েছি। ভারতীয় পার্টিটা করলেন, এদেরকে আমরা রাখবো না। জাতীয় প্রেসক্লাবের বাদিকে ফল বিক্রি করেন না, আমরা ইনক্লুড করব। আপনাদের ভারতীয়দেরকে নিয়ে যান,
আপনাদের ভারত থেকে প্রায় 25,000-এর মতো শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করে, এদেরকে নিয়ে যান। আমাদের দেশের শিক্ষার্থীরা আপনাদের দেশে পড়াশোনা করে না, আমাদের টাকায় আপনারা চলেন, আমরা আপনাদেরকে খাওয়াই, আমরা আপনাদেরকে পড়াই। আমরা যদি রেমিটেন্স দেই আপনারা খেতে পারেন, আমরা যদি আপনাদের এখান থেকে ক্রয় করি তাহলে আপনারা খেতে পারেন। সম্বন্ধে জ্ঞান আছে আপনার দেশটা কতটুকু? আপনার কি আপনি বলছেন আপনাদের বাংলাদেশের টাকায় ভারত চলে? আপনি কি বলছেন আপনি একটু ভেবে বলুন। আপনার ডিপ স্টেটের টাকা চলে, ডিপ স্টেট ভারতে নেই, আর ডিপ স্টেট এখন এক্সিস্টও করে না, অস্তিত্বহীন। আরে ভাবুন একটু, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সমস্ত প্রকল্প, সমস্ত কর্মসূচি বাংলাদেশের জন্য যা ছিল ব্যান করছে, ব্যান। আপনার দেশে আর টাকা ঢুকবে না, ডিপ স্টেট নেই, আর ডিপ স্টেট নেই, ইউএসএড নেই, আমেরিকার টাকা তো গরুর মাংস খাবে, টাকা ঢুকবে না, গরুর মাংস খাবে। আমার খুব দুঃখ লাগছে যে এখানে যে আপা এসেছেন, এই আপাদের মতো মানুষরা আজকে বাংলাদেশের মুখ হচ্ছেন না। এরকম রক্তিমবাবু আসবো, নাজমা কৌশল। জি, আমি বলতে চাচ্ছি যে এরা ইউএসএইড এর টাকায়, ডিপ স্টেটের টাকায়, পাকিস্তানি আইএসএস টাকায় এরা গরুর মাংস তো খাবেই। এখন সাধারণ মানুষ না খেয়ে মরবে, মুক্তিযুদ্ধের মানুষ, মুক্তিযোদ্ধারা অপমানিত হবে, জেলে থাকবে, আর জামাতে ইসলাম, জঙ্গিরা, হিজবুত তাহরিরা বাইরে থাকবে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, সেখানে আইএসএস এর পতাকা কেন? আমি প্রশ্ন করতে চাই এদেরকে, সেইখানে কেন বঙ্গবন্ধুর বাড়িতে আইএসএস এর পতাকা কেন আসলো? কোন অধিকারে? কে তাদেরকে অধিকার দিয়েছে? শত শত বাড়ি পুড়িয়ে বাংলাদেশে ছারখার করে লুটপাট করে নিয়ে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে। এরা কথা বলছে, এদের লজ্জা আছে? এরা কোথা থেকে এসছে? এরা সব সিরিয়া থেকে, আফগান থেকে, পাকিস্তান থেকে। এদের চেহারা দেখুন, এদের হাল দেখুন। কোটি কোটি টাকা অবৈধভাবে নিয়ে ডিপ স্টেটের টাকা বাংলাদেশকে আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূস এদের মদতদাতা, এদের মাস্টারমাইন্ড, এদের সমস্ত কিছু মেটিকুলাস প্ল্যান করেছে সে ডক্টর ইউনূস, এদেরকে নিয়ে। এবং এই জঙ্গিরা আজকে নানা নামে, নানা মদতে, নানা ইতে তারা আজকে বাংলাদেশে খুন করছে, প্রকাশ্য দিবালোকে আইনকে অমান্য করছে। বাংলাদেশে কোনো আইন নেই, কোনো আদালত নেই, কোনো বাক স্বাধীনতা নেই, আইনজীবীদের কোনো স্বাধীনতা নেই। আপনি জানেন, আমি একবার আমি আসবো প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে লেবার পার্টির যিনি চেয়ারম্যান, তিনি এই যে সমন্বয়ক, যারা নায়ক হওয়ার চেষ্টা করেছিলেন না 6ই আগস্টের পর, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই সমন্বয়ক যে দুর্নীতিগুলো এক এক করে পর্দা ফাঁস হচ্ছে, সেই নিয়ে লেবার পার্টির চেয়ারম্যান কি বলেছিলেন শুনুন একবার। সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আজকে যেই সমস্ত সমন্বয়করা এই 111-এর প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন, নতুন নতুন দল করার চেষ্টা করছেন, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন, তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই। সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা বলেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, তাহলেই সম্ভব। আপনারা যে 2026 সালের কথা বলেছেন, তাতে দেশের মানুষের সন্দেহ, সংশয় রয়েছে। আরিফ, যারা কথা বললেন না, তাদেরকে বাংলাদেশের সমস্ত মানুষ চেনেন, তারা ঘোষিত এক একটা রাজনৈতিক দল, কিন্তু আপনারা যে দলটি তৈরি করে ভোটে নামার চেষ্টা করছেন না, আপনাদের দলকে না কেউ চেনে, না কেউ মর্যাদা দেয়, কারণ আপনারা যে এই জামাতিদের আরেকটা মুখোশ পরা আরেকটা শাখা সংগঠন, সেটা জানতে মানুষের কোনো বাকি নেই। আমি রক্তিম বাবুর কাছে আসবো। রক্তিম বাবু, আমরা শুনেছি আরিফের বক্তব্য, আরিফ এখনো হাসছে, লজ্জা নেই, আরিফের লজ্জা নেই, যা বলে শুরু করেছে এখনো পর্যন্ত তার যা স্ট্যান্ড, এখনো লজ্জা নেই রক্তিম বাবু।
প্রথমত আমি যে কথাটা বলতে চাই যে নতুন দলের কথা যেটা লেবার পার্টির চেয়ারম্যান বললেন সত্যি তাই। এই নতুন দল প্রথম হয়েছিল 1-11-এর পরে। মোহাম্মদ ইউনূস আজকে যিনি প্রধানমন্ত্রীর খোয়াব দেখছেন তিনি একটি নতুন দল করে সেদিনকে খোয়াব দেখেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ তার এই দলে সাড়া দেয়নি, তারা ফিরে গেছিল, তিনি ফিরে গেছিলেন তখন। আবার এই জামাতিরা এবং এই জঙ্গিরা মিলে তাকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখাচ্ছে। আসলে তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন ঠিকই হয়তো, কিন্তু গোটা দেশ চালাবে জঙ্গিরা। এটা একটা তালিবান থেকেও ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হতে যাবে, সেই চেষ্টাই এরা করছে। এতদিন পর্যন্ত ডিপ স্টেটের টাকা এদের পেছনে ব্যয় করা হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আমেরিকা যেখানে যেখানে গণতন্ত্র কায়েম করতে যায় এই ডিপ স্টেটের লোকজনরা সেখানেই তারা মৌলবাদকে সামনে নিয়ে চলে আসে, যেটা সিরিয়ায় হয়েছে, যেটা মালদ্বীপে একটা সময় হতে গেছিল, যেটা আপনার বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে। বাংলাদেশ তার নবতম উদাহরণ। আজকে আপনারা গরুর মাংস খাওয়ার বলছেন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন পাকিস্তানের কি অবস্থা, খেতে পাচ্ছে না, আপনাদের মতো অবস্থায় চলে গেছে। আর আপনি বলছেন যে আমার দেশ থেকে, আমার দেশের টাকায়, আপনার দেশের টাকায় আমরা চলছি, আপনার দেশের টাকায় চলছি। একটু দেখে নিন খুলে, আপনি যে পড়াশোনা করেন না তার উদাহরণ। বাণিজ্য দেখুন, আপনার দেশ থেকে কটা জিনিস আমার দেশে আসে আর আমার দেশ থেকে কটা জিনিস যায়। আজকে চাল না পাঠালে না খেতে পেয়ে মরবেন, ডিম না পাঠালে না খেতে পেয়ে মরবেন, নুন না পাঠালে না খেতে পেয়ে মরবেন, তরকারি ফল না পাঠালে না খেতে পেয়ে মরবেন। আপনারা বড় বড় কথা বলেন, ভারত আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, একটা বেঈমানের মতো কথা বলছেন। ৭১-এর মুক্তিযুদ্ধ যারা করেছিল সেই মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গী কখনো বেঈমানি করেনি, কিন্তু আপনারা বেঈমান। একটা প্রতিক্রিয়া আরিফের কাছ থেকে নেব। আরিফ, কিছুক্ষণ আগে নাজমা কাউসার বলছিলেন যে কেন মুজিবের বাড়ি ভেঙে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার পর আইসিসের পতাকা উঠলো। কারা আইসিস কি এখানে আপনাদের বাংলাদেশে ঘাঁটি গেড়েছে আইসিস? আপনারা সেই পতাকা নিয়ে ঘুরে বেড়ান, আইসিসের পতাকা ধরি আপনারা। কার কার পতাকা ধরবেন? ডিপ স্টেট, ইউএসএ, আইসিস, আইএসআই, আর কার কার পতাকা ধরবেন আপনারা? আপনাদের দেশে জঙ্গি উত্থানের অনেক নাটক আমরা দেখেছি। হ্যাঁ, আপনাদের দেশ থেকে সব জঙ্গিগুলো আমাদের দেশে আসার চেষ্টা করছে, আমরা ধরছি, একটা সব কটাকে ধরছি। আপনাদের যে পরিমাণ মানে উগ্রপন্থী আছে সেগুলো যদি বাংলাদেশে বর্ডার দিয়ে আমাদের থেকে চাল খেয়ে বর্ডার দিয়ে উগ্রপন্থী পাঠান, আপনি কি আসবেন? মানে আপনিও কি ভাবছেন প্রয়োজন হলে উনি কি আসবে? একটা হাতে গরম উদাহরণ দিই, জসিমউদ্দিন রহমানি। আপনাদের দেশে যিনি মাথার মুকুট, সেই জসিমউদ্দিন রহমানি এবিটির প্রধান, তাকে চেনেন? আপনাদের দেশে জঙ্গি ছাড়া হয়েছে, আপনাদের মহান মহান মুখ্য উপদেষ্টা ছেড়ে দিয়েছেন। জঙ্গিদের তো খোলা ছুট, সাধুদের গড়াতে পড়া হয়। আসলে আপনি আসবেন নাকি? আপনি সাধুরা জেলে, বাংলাদেশে জঙ্গিরা পেলে, সাধুরা জেলে জঙ্গিরা পেলে, এই হচ্ছে আপনার দেশের রাজনীতি। আর এই নাজমা আপাদের মতো মানুষরা আজকে দেশের জন্য বাইরে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? আপনার দেশে বেগম রোকেয়া জন্মেছিল যে এই মানুষগুলো যে যে টেলিভিশনে এসে এই ধরনের কথা বলতে পারে, সে তাহলে একবার ভেবে দেখুন খোলা ময়দানে বাংলাদেশে কি হিংসা ছড়াচ্ছে। দেখুন এদের চারিত্রিক বৈশিষ্ট্য এটাই, কারণ এরা একটা কথা বলি, এরা বাংলাদেশটাকে আইএস বানাবে, সিরিয়াল বানাবে, আফগানিস্তান বানাবে, এরা স্লোগান দেয় বাংলাদেশে দাঁড়িয়ে। এই মাওটা জানা উচিত যে স্লোগান দেয় এরা আমরা হলাম তালিবান, বাংলা হবে আফগানিস্তান। একদম এই হচ্ছে এদের চরিত্র। আর বাংলাকে আফগানিস্তান বানাবে, সিরিয়া বানাবে, অথচ বাংলাদেশকে বাঙালি মানুষ বাঙালিদের অস্তিত্ব রক্ষা। আমি একটা তথ্য দিই, আজকে গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটিশরা তাদের নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশে ঘুরতে যাবেন না, মোস্ট ডেঞ্জারাস জঙ্গিপূর্ণ এলাকা হচ্ছে বাংলাদেশ। এটা গ্রেট ব্রিটেন থেকে বলা হয়েছে। এই তথ্যটা একটু পড়ে নেবেন। গ্রেট ব্রিটেন তাদের নাগরিকদের বলছে যে আপনারা বাংলাদেশে যাবেন না। অ্যাডভাইজারি জারি করা হয়েছিল। আর আমি একদম, আমার কাছে একদম সময় নেই, পিসিআর বলছে, কিন্তু নাজমা কাউসার দূরে রয়েছেন, একটা কথা বলার জন্য তিনি বলছিলেন। 30 সেকেন্ড নাজমা কাউসার। শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশকে আজকের মানে আমাদের উন্নয়নশীল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য, আইসিস এর ঘাঁটিতে পরিণত করার জন্য একদিন বিশ্ব আদালতে দাঁড়াতে হবে এই ডক্টর ইউনূসকে।
এবং এই বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। একদমই অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর এটাই একমাত্র একটা সিদ্ধান্তে উপনীত হতে হয় যে যতই যাও না কেন, যতই ওড়ো, কিন্তু শেষ পর্যন্ত মাটিতে পতন হবে। এই অহংকার, এই নির্যাতন, এই অশান্তি, এই হিংসা মানুষ মেনে নেবে না। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আসানসোল থেকে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, আসানসোল স্টেশনে উপচে পড়া ভিড়, কুম্ভে যাওয়ার ট্রেন ধরতে ঠাসা ভিড়, হুড়োহুড়ি করে উঠছে ট্রেনে, ভিড় সামলাতে ব্যারিকেড পুলিশের। আসানসোল স্টেশনে এবার যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো ভয়ের। কুম্ভে যাওয়ার ট্রেনে ট্রেন ধরতে গিয়েছেন মানুষ, সেখানে ঠাসা ভিড়, উপচে পড়া ভিড়, হুড়োহুড়ি করে উঠছে ট্রেনে, ভিড় সামলাতে পুলিশের ব্যারিকেড। এটা আসানসোল স্টেশনের ছবি। আমরা আসানসোলের ছবি দেখতে পাচ্ছি, সেখানে স্টেশনে উপচে পড়া ভিড়, কুম্ভে যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছেন এরা প্রত্যেকে, এবং সেখানে তিন ধরনের জায়গা নেই প্ল্যাটফর্মে। গোটা স্টেশন চত্বরটার অবস্থা দেখুন, শুধু মানুষ আর মানুষ, দড়ি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, কিন্তু তাতেও ভিড় সামাল দেওয়া কার্যত বড় চ্যালেঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।